আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 26 ব্যাচ। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি তোমাদের সাধারণ গণিতের জন্য খুবই শর্ট একটা সাজেশান নিয়ে আসছি, যেটা তুমি পরীক্ষার আগের রাতে পড়লেই এখান থেকে ইনশাআল্লাহ 100% কমন পাবে এবং তুমি খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা খুব অল্প পরিসরেই দেখে নিই যে আমরা সাজেশানগুলো কিভাবে করতে পারি। আচ্ছা, এখানে তোমাদের টোটাল 4টা বিভাগ আছে। 4টা বিভাগে টোটাল 8টা চ্যাপ্টার আছে সাধারণ গণিতের। 8টা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা বিভাগ থেকেই 2টা করে কোশ্চেন হবে। প্রত্যেকটা বিভাগ থেকেই 2টা করে কোশ্চেন হবে, ঠিক আছে? তো এখন এই যে এখান থেকে 2টা প্রশ্ন হবে, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা। একটু আমি এগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি যে সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, তারপর অনুপাত, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, আর এখানে আছে ত্রিকোণমিতি ও পরিমিতি। এখানে শুধু পরিসংখ্যান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু যে পরিসংখ্যানটা আছে, পরিসংখ্যান আছে, এই পরিসংখ্যান বিভাগ থেকেও 2টা প্রশ্ন হবে। তো মোট তোমাদের প্রশ্ন হবে 4 দুগুণে 8টা, ঠিক আছে? প্রশ্ন হবে 8টা এবং এই 8টা প্রশ্ন থেকে তোমাদের 5টা অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা বিভাগ হতে কমপক্ষে একটা করে নিয়ে মোট 5টা অ্যান্সার করতে হবে। অর্থাৎ তুমি যে কোনো একটা বিভাগ থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে 3টা চ্যাপ্টার আছে। এটা হচ্ছে সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এখানে আছে ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত। এই সবগুলোর মধ্যে শুধুমাত্র একটা চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান। এই পরিসংখ্যান থেকে টোটাল 20 মার্কের লিখিত কোশ্চেন আসবে পরীক্ষায় এবং 20 মার্কের লিখিত কোশ্চেন খুবই কমন প্রবলেম আমরা পাবো, খুবই কমন প্রবলেম। এই খুবই কমন প্রবলেম থেকে আমরা মাত্র 5-6 প্রকারের কোশ্চেন পাবো। এখান থেকেই এই টোটাল 6টা কোশ্চেন আসবে আর কি, অর্থাৎ ক খ গ মিলে 3টা করে মোট 6টা প্রশ্ন আসবে। তো যারা বেশি ভালো রেজাল্ট করার চেষ্টা করে অল্প সময়ে, ঠিক আছে, তারা এখান থেকে 2টা অ্যান্সার করে নেয়। যদি আমরা এখান থেকে 2টাই অ্যান্সার করি তাহলে এইগুলো থেকে কিন্তু আর একটা করে করা লাগে, এখান থেকে একটা করা লাগে, এখান থেকে একটা করা লাগে, এখান থেকে একটা করা লাগে, আর একটা করে অ্যান্সার করা লাগে। তার মানে আমরা এখান থেকে পরিসংখ্যান থেকে 2টাই টার্গেট করলাম যে আমরা 2টাই অ্যান্সার করব, কারণ এটা সবচেয়ে সহজ প্রশ্ন হবে এবং খুবই কমন কিছু কোশ্চেন পরিসংখ্যান থেকে হবে। আচ্ছা, আমরা একটু দেখতে পারি যে আসলে পরিসংখ্যান থেকে পড়ার বিষয় আসলে কি আছে। তো পরিসংখ্যানে আসলে পড়ার বিষয় তেমন কিছুই নাই আসলে, ঠিক আছে? পরিসংখ্যানে পড়ার বিষয় আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে গড় নির্ণয়। তো গড় নির্ণয় এটা পরীক্ষাতে গড় নির্ণয় যেগুলো আসে সেটা শুধুমাত্র এই SQ এর জন্য আসে পরীক্ষায়, শুধু SQ এর জন্য গড় নির্ণয় পরীক্ষাতে আসে, 2 মার্কের জন্য আসে। আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটা অবশ্যই 4 মার্কের জন্য পরীক্ষাতে আসবে, অবশ্যই 4 মার্কের জন্য আসবে। আসবে মানে আসবেই, অবশ্যই আসবে, এটা অবশ্যই ভালো করে করতে হবে। যে মধ্যক, এই জিনিসটাও মধ্যক নির্ণয়, ঠিক আছে? মধ্যক নির্ণয় এটাও সিকিউ, ঠিক আছে? এইটাও সিকিউয়ে 4 মার্কের জন্য আসে, ঠিক আছে? এটাও 4 মার্কের জন্য আসে। তারপরে প্রচুরকটা অবশ্যই 2 মার্কের জন্য আসে, ম্যাক্সিমাম 2 মার্কের, 4 মার্ক আসে না। তার মানে আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন, এটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন। এদিকে আয়ত এবং ট্যালি, মানে এই ব্যাপার এটা আগে আসতো, এখন আর আসে না, তার মানে এটা আমরা বাদ দিচ্ছি। ওকে, এখানে দেখে হচ্ছে বহুভুজ, গণসংখ্যা বহুভুজ এটা অবশ্যই 4 মার্কের কোশ্চেন আসবেই। এখানে দেখতে পাচ্ছি একটা অজীব রেখা, অবশ্যই অজীব রেখা আসবে। তখন দেখতে পাচ্ছি কয় প্রকার প্রশ্ন হলো এখান থেকে, 1, 2, তারপরে হচ্ছে 3, 4, 5, এই 6 প্রকার। আমি বললাম একটা আগে 6 প্রকার কোশ্চেনের বেশি প্রশ্ন এখানে নাই। 6 প্রকার প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে 20 মার্ক, একদম পুরো 20-এর মধ্যে 20 মার্ক পরীক্ষাতে পেয়ে যাব। তাহলে 20-এর মধ্যে 20 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা চিন্তা করলাম যে পরিসংখ্যান থেকে অবশ্যই 20 মার্কেরই অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? তাহলে পরিসংখ্যান যে ব্যাপারটা, অর্থাৎ এখান থেকে একটা বিভাগটা আমরা ক্লিয়ার করলাম যে এখান থেকে অবশ্যই 20 মার্ক অ্যান্সার করতে পারবো। এটা সবাই তোমরা পারো, আর আমিও চেষ্টা করছি একটা দেখানোর ইনশাল্লাহ। তাহলে আমরা সাজেশনটা ক্লিয়ার করে দেখে নেই, ঠিক আছে? সাজেশন আমরা কি দেখছিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা পরিসংখ্যান ব্যাপারটা ক্লিয়ার করলাম যে এখানে টোটাল 6 প্রকার কোশ্চেন আছে, এখান থেকে আমরা একটা কোশ্চেন দেখতে পারবো আর কি। আচ্ছা, এবার দেখছি যে আমি নিচ থেকে উপরের দিকে যাই। এটা হচ্ছে পরিসংখ্যান, এখানে হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি এবং পরিমিতি 2টা আলাদা জিনিস,
ঠিক আছে, ত্রিকোণ পরিমিতি দুটো আলাদা জিনিস, দুইটা মিক্সড করে প্রশ্ন সাধারণত হয় না, ঠিক আছে, কখনোই মিক্সড করে প্রশ্ন হয়নি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে যদি কেউ খুবই খারাপ প্রশ্ন করতে চায় সেই ক্ষেত্রে এটা করতে পারে, কিন্তু নর্মালি প্রশ্ন সেট যখন করা হয় তখন এভাবে প্রশ্ন বানানো একটু কঠিন হয়ে পড়ে। এটার জন্য ত্রিকোণমিতি এবং পরিমিতিটা অবশ্যই আলাদাই হবে, অর্থাৎ ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন হবে দুইটার মধ্যে, আর পুরো পরিমিতি থেকে একটা প্রশ্ন হবে দুইটার মধ্যে। এখন তোমরা যদি কেউ খুবই কম প্রিপারেশন নিতে চাও তাহলে যে কোনো একটা পড়বে, হয় ত্রিকোণমিতি পড়বে না হলে পরিমিতি পড়বে। আচ্ছা, ত্রিকোণমিতি পড়লেও কম কোশ্চেন সলভ করতে হয়, পরিমিতি পড়লেও আমাদের কম কোশ্চেনই সলভ করতে হয়। তো ত্রিকোণমিতি পরিমিতিতে আসলে খুব একটা প্রশ্ন নাই বললেই চলে, ঠিক আছে, ত্রিকোণমিতি পরিমিতিতে আমাদের খুব একটা প্রশ্ন নাই বললেই চলে। আমরা এখান থেকে দেখতে পাই হচ্ছে ত্রিকোণমিতিতে আমরা একটু যাই, গেলে বুঝতে পারবো ত্রিকোণমিতি। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতিতে মাত্র দুইটা, তোমাদের শুধুমাত্র দুইটা আছে, 9.1 এবং 9.2 আছে। তো 9.1-এ আসলে দেখি কয়েকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো আছে, আসলে খুব একটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো নাই, খুবই হাতে গোনা কয়েকটা প্রশ্ন আছে, 3টা 4টা বা 5-7টার মতো প্রশ্ন আছে আর কি, যেটা পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। ঠিক আছে, আমরা এখান থেকে দেখি একটু মানে আমরা এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, এই যে এক্সাম্পলে এখানে একটা প্রশ্ন দেখলাম, ঠিক আছে, এক্সাম্পলে দেখলাম যে এখানে একটা প্রশ্ন আছে, এই যে আচ্ছা এই 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 যে এই জিনিসগুলো, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো আমাদের খুবই কম, এই জিনিসগুলো আমরা নর্মালি আচ্ছা এই জিনিসগুলো সাধারণত আমাদের খুবই কম এমসিকিউ পরীক্ষাতে আসে, সিকিউ পরীক্ষাতে খুব একটা আসে না, ঠিক আছে, সিকিউ পরীক্ষাতে খুব একটা আসে না, ঠিক আছে, এগুলো সিকিউ পরীক্ষাতে আসে না, এটা আমাদের সাধারণত তোমার এমসিকিউগুলোতে আসে। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন মোটামুটিভাবে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে না, ঠিক আছে, খুব একটা ইম্পর্ট্যান্ট, আমি ইম্পর্ট্যান্ট প্রশ্নের দিকে একটু দেখি যে কোনগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ আমি যে স্ক্রল করছি, এগুলো এরকম প্রশ্ন পরীক্ষাতে আসে না, যেগুলো আসবে সেগুলো অবশ্যই আমি বলে দেবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি উদাহরণ 10, ঠিক আছে, এই যে প্রশ্নটা উদাহরণ 10 যে প্রশ্নটা, এই যে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রায়ই পরীক্ষাতে আসে মানে যদি 5টা প্রশ্ন কেউ ইম্পর্ট্যান্ট বলে তার মানে এটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এটা পরীক্ষাতে খুবই আসে, তো আমরা অবশ্যই এগুলো করে যাব। এখন কথা হচ্ছে যে তোমাদের প্রশ্ন কি হয়, প্রশ্ন সাধারণত অনেক সময় চেঞ্জ হয়ে থাকে, প্রশ্ন সাধারণত অনেক সময় কি হয়, এটা চেঞ্জ হয়, যেমন এর জায়গাতে থিটা দিতে পারে, থিটার জায়গাতে বি দিতে পারে ইত্যাদি, এরকম এভাবে প্রশ্ন নর্মালি চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে এরপরে আমরা দেখছি হচ্ছে যে এখান থেকে একটা প্রশ্ন এই দেখা যাচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে উদাহরণ যে এই যে 11 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, এখানে tan a প্লাস সাইন a ইকুয়াল tan a মাইনাস সাইন a ইকুয়াল b এবং এই tan a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4a, এইটা পরীক্ষাতে আসবে মানে আসবেই, কোনো একটা পরীক্ষাতে অবশ্যই এটা চলে আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, উদাহরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে এটা একটা প্রশ্নটা পরীক্ষাতে অবশ্যই আসবে। এখানে নর্মালি এই যে এখানে এর জায়গাতে এম দিয়ে আসে, বি এর জায়গাতে এন দিয়ে আসে, এখানে এক্স ওয়াই ইত্যাদি দিয়ে পরীক্ষাতে আসে আর কি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে VI মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এটা আমরা সলভ করতে পারি, ঠিক আছে, অবশ্যই এটা করে নিব, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রশ্ন দেখলাম মাত্র 2টা ইম্পর্টেন্ট কোশ্চেন সিকিউর জন্য, ঠিক আছে, সিকিউর জন্য মাত্র 2টা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কাজের 2টা কোশ্চেন আছে, এই যে কাজের 2টা প্রশ্ন, এই কাজের যে 2টা প্রশ্ন, এই কাজের 2টা প্রশ্ন পরীক্ষায় খুবই আসে, এই যে কট স্কোয়ার কট পাওয়ার 4 মাইনাস কট স্কোয়ারে, ঠিক আছে, কস স্কোয়ারে মাইনাস কস পাওয়ার 4a প্লাস কস স্কোয়ারে, এই প্রমাণটা এবং এই 2টা প্রমাণ একই সাথে আসে, মানে একই রকম প্রমাণ, যে কোনো একটা পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে, যে কোনো একটা পরীক্ষাতে আসতে পারে, এটা খুবই সহজ একটা কোশ্চেন, তোমরা সলভ করে নেবে। আর যে এটা হচ্ছে SQ এর জন্য একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, যে SQ এ অবশ্যই আসে পরীক্ষায়, এই যে জিনিসটা, এই যে SQ যে কোনো একটা, এখান থেকে বলছে সেকে মাইনাস tan a ইকুয়াল টু 5/2 হলে সেকে মাইনাস tan a এর মান কত, ঠিক আছে, এখানে প্লাস থাকলে মাইনাসের মান চাই, মাইনাস থাকলে প্লাসের মান চাই, এবং এটার অ্যান্সারটা হয় উল্টা, যেমন সেক a প্লাস tan a 5/2 হলে সেকে মাইনাস tan মানে উল্টা হয়, 2/5 হয়, আমরা দেখতেই পাচ্ছি এখানে যে এটা হচ্ছে 2/5 অ্যান্সার আছে এখান থেকে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে 2/5 অ্যান্সার আছে, ঠিক আছে এটা। আচ্ছা,
এরপরে আমরা এক্সাম্পলে, তাহলে আমরা ওইখান থেকে প্রশ্ন পাইলাম কয়টা, মাত্র 3টা প্রশ্ন পাইলাম ওখান থেকে, মাত্র সিকিউর জন্য 3টা প্রশ্ন পাইলাম। এখানে দেখলাম যেটা এক্সাম্পলে দেখেছিলাম, আগে এক্সাম্পলে দেখেছিলাম 19, 20, যেটা আমরা ওখানে দেখে আসলাম 1 - সাইন উপরেও ছিল, ওখানেও ছিল। তো এই প্রশ্নগুলো অলরেডি কাভার, এটাও কাভার। তো আমাদের এখানে অতিরিক্ত যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে 21 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে আমাদের আসতেছে কত, এই যে এটা হচ্ছে 21 নম্বর প্রশ্ন। এইটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অবশ্যই পরীক্ষা আসে, এটা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ 2 জায়গাতে আছে এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও পরীক্ষাতে অনেকবার আসে, তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে এই যে এখান থেকে দেখতে পাই যে এই যে এই জায়গা থেকে এখানে 10-এ এই যে 22 নম্বর কোশ্চেন, এখানে অবশ্যই এই যে 22 প্রশ্ন নাম্বার, এই যে 22, 23, তারপরে প্রশ্ন নাম্বার 24, 25, এই 4টা প্রশ্নই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি এ থেকে কোশ্চেন হয় তাহলে আমি যে প্রশ্নগুলো দিলাম মাত্র 7 থেকে 8টা প্রশ্ন দিলাম, 7 থেকে 8টা প্রশ্ন থেকে অবশ্যই তুমি ত্রিকোণমিতিতে এই যে 9.1-এর যে কোশ্চেন, 9.1-এর যে কোশ্চেনগুলো, এগুলো অবশ্যই তোমরা এখান থেকেই পাবে, এর মধ্যে থেকেই পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এ বি সি প্রতীক চেঞ্জ করতে পারে কিংবা মান চেঞ্জ করতে পারবে, কিন্তু অঙ্কগুলো একই রকম থাকবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম হচ্ছে যে এই 9.1 থেকে কেমন প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে 9.2 থেকে কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে। 9.2 থেকে বেশি আসে প্রশ্ন পরীক্ষায়, 9.2 থেকেই প্রশ্ন অনেক বেশি আসে। আমরা একটু দেখি এখান থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। এই যে এক্সাম্পলে দেখতে পাচ্ছি, এখানে শুরুতে দেখা বলা আছে যে এখান থেকে এক্সাম্পল 14 যেটা বলা আছে, এক্সাম্পল 14, এই যে এক্সাম্পল 14টা, এক্সাম্পল 14 হচ্ছে যে এখান থেকে √2 cos a minus b = 1, √2 sin a plus b = √3 হলে a plus b এর সূক্ষ্মকোণ নির্ণয় করো। এই যে সরি, সূক্ষ্মকোণ হলে a b এর মান নির্ণয় করো। তো a b এর মান নির্ণয়, এটা খুবই পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা তো পরীক্ষায় খুবই আসে। এখান থেকে খ নাম্বারটা দেখতে পাচ্ছি যে খ নাম্বার কোশ্চেনটা, এটা পরীক্ষায় আসে। তারপরে গ নাম্বারটা, এইটা খুব বেশি পরীক্ষায় আসে না, কিন্তু খুবই সাধারণ কোশ্চেন, এগুলো খুবই সলভ করলেই হয় আর কি। এটা আসলে এস কিউয়ে আসতে পারে, এই কোশ্চেনটা আসলে অবশ্যই এস কিউয়ে আসতে পারে, কিন্তু এই প্রশ্নটা সিকিউ, এই প্রশ্নটা সিকিউ। এবং এখানে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে কি বললাম, সিকিউ বললাম, এটা কি বললাম, এস কিউ বললাম, এটা হচ্ছে সিকিউ। এই টাইপের প্রশ্ন একটা আসবেই পরীক্ষায়, অবশ্যই আসবেই এটা প্রশ্ন, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় অবশ্যই আসবে। অর্থাৎ ত্রিকোণমিতিক সমাধান আমরা যেটা বলি, ত্রিকোণমিতিক সমাধান যেটা বলি, এইটা এক প্রকারের সমাধান, এটা এক প্রকারের সমাধান। এটা যোজন বিয়োজন করে করতে হয়, আর এটা স্কোয়ার ভেঙে সমাধান করে সাইন থিটা কস থিটার মান বের করতে হয়। এই দুটো এখানে 2-3টা টাইপ কোশ্চেন আছে যেটা অবশ্যই পরীক্ষা আসবে। এই যে দেখতে পাচ্ছি ক নাম্বার টাইপ একটা, তারপরে খ নাম্বার টাইপ একটা এবং ঘ নাম্বার টাইপ একটা, এই 3টা থেকে অবশ্যই একটা কিংবা 2টা প্রশ্ন পরীক্ষা অবশ্যই আসবে, ঠিক আছে। এখানে প্রশ্ন আসলে বেশি নাই, এই 3টা টাইপেরই কোশ্চেন আছে পরীক্ষায়, ঠিক আছে। বি থেকে আমরা অবশ্যই এগুলো অবশ্যই পাবো। তাহলে ত্রিকোণমিতি এগুলো দেখলে ত্রিকোণমিতি কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে প্রশ্ন পাইলাম কয়টা, ওখানে পাইলাম 7টার মতো, আর এখানে পাইলাম হচ্ছে 4টা 5টার মতো। তাহলে আমি যদি 7টাই ধরি তাহলে মাত্র 14টা প্রশ্ন পড়লে আমরা ত্রিকোণমিতি পুরো 10 মার্ক পেয়ে যাচ্ছি, ঠিক আছে। একটু মাথায় করে, একটু ক্লিয়ার করে, সুন্দর করে করলেই, বারবার প্র্যাকটিস করলেই আমরা এগুলো অবশ্যই কী করবো, অবশ্যই এগুলো পরীক্ষায় করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা আর একটু দেখি যে আরও 2-একটা প্রশ্ন এক্সারসাইজ মানে ভিতরে আছে কিনা, ঠিক আছে। আমরা দেখি কেমন কোশ্চেন আছে, 2-একটা তোমাদের দেখা লেগে তোমরা বুঝতে পারবে এবং বিশ্বাস করবে যে না এগুলো এই পরীক্ষায় আসবে, ঠিক আছে। এই যে দেখলাম একটু আগে দেখলাম যে 19 নম্বর কোশ্চেন, একই প্রশ্ন। আমি কিন্তু দেখলাম যে এখানে এগুলো একই প্রশ্ন, এগুলো একই প্রশ্ন, যে এগুলো পরীক্ষায় যা আসে, ঠিক আছে, এগুলো একই প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নগুলো মোটামুটি একই, ঠিক আছে। এই প্রশ্নগুলো মোটামুটি একই। এই যে একটু আগে বললাম যে এইটা যে প্রশ্ন সেটা বললাম, এটা যে প্রশ্ন সেটা বললাম, তারপরে এই যে এটা প্রশ্ন, এইগুলো কিন্তু একই ক্যাটাগরির প্রশ্ন, একই টাইপের কোশ্চেন, এগুলো তুমি অলরেডি দেখে এসেছি, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন পরীক্ষায় আসে না, আসলে এসকিউ আসে আর কি। তো এসকিউয়ে তো আমরা বললাম 22 নম্বর আসলে এসকিউ আসতে পারে, এছাড়া আসে না, ঠিক আছে। এটা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বললাম ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের টাইপ। আমি বললাম যে এখানে আছে কয়টা, এখানে সমাধানের টাইপ, এখানে আছে কয়টা সমাধানের টাইপ আছে, এখানে কটা, এখানে আছে যে 23, 24, 25, ঠিক আছে, 26, এগুলো তো সমাধান টাইপ। এই টাইপের কোশ্চেনই পরীক্ষা আসবে। অলরেডি আমরা বললাম যে সমাধান টাইপ অবশ্যই একটা করে করতে হবে, তাহলেই আমরা পরীক্ষাতে কমন পড়বো। তাহলে মোটামুটিভাবে দেখতে পাইলাম যে 15টার মতো প্রশ্ন, মাত্র 15টার মতো প্রশ্ন ত্রিকোণমিতি থেকে পড়লেই আমরা কি করতে পারছি, আমরা কিন্তু সব পেরে যাচ্ছি, ঠিক আছে, আমাদের সবই কমন পড়ে যাচ্ছে। তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে ব্যাপারটা তোমাদেরকে এটা ক্লিয়ার করলাম। আর এগুলো খুবই সহজ, মামুলি ব্যাপার, এগুলো খুবই করা যায়, ঠিক আছে, খুব সহজেই করা যায়। তাহলে আমরা এখন দেখি হচ্ছে যে আমাদের পরবর্তী সেশনটা কী আছে, মানে পরবর্তী বিভাগটা কী আছে আর কি, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু বললাম যে এখান থেকে 2টা এবং এখান থেকে 1টা। আচ্ছা, এরপর দেখছি পরিমিতি, ঠিক আছে। তো পরিমিতির বিভাগটা আসলে কেমন, তো পরিমিতি থেকে আসলে কোন টাইপের কোশ্চেন পরীক্ষা হয়, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেটা একটু আমরা দেখে নেই, ঠিক আছে।
তাহলে আমরা এখান থেকে দেখতে পারি হচ্ছে যে পরিমিতির কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো পরিমিতি আমরা একটু দেখি। পরিমিতি হচ্ছে পরিমিতির দিকে আমরা একটু যাই। পরিমিতিতে 16 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, পরিমিতি টোটাল আমাদের পরিমিতি আছে হচ্ছে তোমার 4টা চ্যাপ্টার আছে পরিমিতিতে। 2টা চ্যাপ্টারে মূলত শুধু শুধু SQ প্রশ্ন হয়। 2টা চ্যাপ্টারে শুধু SQ প্রশ্ন হয়। যেমন আমরা যদি প্রথম চ্যাপ্টারটা ধরি, প্রথম চ্যাপ্টারটা বলি, এই যে প্রথম চ্যাপ্টারে একটা প্রশ্ন আছে সিকিউ আসার মতো, শুধু একটা প্রশ্ন আছে সিকিউ আসার মতো, বাকিগুলো সবই SQ এ আসে। ঠিক আছে, সবই SQ এ আসে বাকিগুলো। আমরা একটু দেখি যে কোন প্রশ্নগুলো আমাদের সিকিউ আসে, কোন প্রশ্নটা সিকিউ এ আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্টিমিটার কই গেল এটা, এই যে এখানে দেখতে পাচ্ছি, যেটা এখানে দেখি একটা কোশ্চেন, এই যে এখানে দেখা মানে এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। এই যে উদাহরণ 4 বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে, ঠিক আছে, এর ক্ষেত্রফল 2√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অথবা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। যে কোনো একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এইটা অবশ্যই তুমি কোথাও না কোথাও পাবে, হয় SQ এ পাবে, ঠিক আছে, না হলে তোমার CQ এ পাবে, অবশ্যই পাবে একটা কোশ্চেন এখান থেকে আসবে। ঠিক আছে, এটা আসার মতো মাত্র একটাই প্রশ্ন এখানে আমাদের আসার মতো। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। তারপরে আমরা একটু দেখি ভিতরে আরও 2-4টা প্রশ্ন আছে নাকি। ঠিক আছে, তোমাদের একটু দেখাই, তাহলে তোমাদের একটু সাহস লাগবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা দেখলাম যে সমদ্বিবাহু পরীক্ষার একটা কোশ্চেন আসে পরীক্ষা দেখতে পাচ্ছি। তো সমদ্বিবাহু পরীক্ষা এটা আসে না, কিন্তু খুবই কম দেখা যায়, এটা আসতে খুবই কম দেখা যায়। তোমরা চাইলে করে নিতে পারো, আর না চাইলে বাদ দিতে পারো। ঠিক আছে, এটা না করলেও সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনুশীলনের মধ্যে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে আসে কোনটা, আসে বলতে গেলে তেমন আসার প্রশ্ন নাই। যে একটু আগে বললাম যে 5 নম্বর কোশ্চেন যেটা বললাম, 5 নম্বর কোশ্চেনটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, ওই একই ক্যাটাগরির কোশ্চেন 5 নম্বরটা পরীক্ষাতে আসে। বলছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত। আচ্ছা, এটা আসে না খুব একটা পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা পরীক্ষাতে আসবে। একটা আসার মতো প্রশ্ন পরীক্ষাতে, মানে আসার মতো প্রশ্ন একটা আছে এখানে। তাহলে এই ব্যাপারটা আমরা দেখলাম, যেখান থেকে একটা পড়লেই হচ্ছে, এর বেশি লাগছে না। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে যে 3.2-তে কী আছে। তো 16.2-তে কোন ধরনের প্রশ্ন আছে সেটা আমরা দেখতে পারি, আমরা এক্সাম্পলেও দেখতে পারি। ঠিক আছে, যে এক্সাম্পলগুলো অনেক ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, এখানে কি আছে, এটা এই যে এটা দেখতে পাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কি, এটা কোন দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছি বর্গাকার কি হচ্ছে, বর্গাকার একটি মাঠের ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হলে তার রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কত, এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়। ঠিক আছে, তারপরেও এখন ইম্পর্টেন্টের হার কমে গেছে। এখন ওই যে পাথর টাথর দিয়ে বাধাই করার রাস্তা বাধাই করার প্রশ্নগুলো একটু বেশি আসে। ঠিক আছে, তারপরে এখান থেকে বলছে সামান্তরিকরণ এত সেন্টিমিটার। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না অতটা, হ্যাঁ ইম্পর্টেন্ট না। আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এটাও ইম্পর্টেন্ট না খুব একটা। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটি ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের কোশ্চেনগুলো এইটা একটু ইম্পর্টেন্ট, কিছুটা ইম্পর্টেন্ট, এটা অতটা না কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট। বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়টা। ডাইরেক্ট ক্ষেত্রফলটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে যেহেতু একটু দিয়েছে অল্প করে, মানে একটু করে ক্যালকুলেশন করে করতে হবে, এটার জন্য এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এটা অবশ্যই করে নিও। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাইলাম কয়টা, মাত্র 2-3টা প্রশ্ন পাইলাম, বেশি প্রশ্ন পাই না। আচ্ছা, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতেছে পরীক্ষা এখন। এই যে এখানে অবশ্যই একটা SQ তোমরা পাবে, এখান থেকে অবশ্যই পাবে একটা SQ। এই যে সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল নির্ণয় করো। দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া থাকে একটা, আরেকটা হচ্ছে যে প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। এই 2টা টাইপের কোশ্চেনের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে পাবে, যে কোনো একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবেই। ঠিক আছে, অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাবে এখান থেকে, তাহলে আমরা ক্যালকুলেশন ক্লিয়ার করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে এটা গেল। এরপরে আমরা দেখি যে আর কোন প্রশ্ন পরীক্ষাতে আসে। এখানে আসার মতো বলতে গেলে যে 5 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটু আগে বলছিলাম এটার কথা, যে কতটি পাথর লাগবে, কত টাকা খরচ হবে।
ঠিক আছে, এই টাইপের যে কোশ্চেন থাকে এগুলো অবশ্যই পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসে, খুব ভালো মানে ভালো করে এটা করে নিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখি তো আর কি আছে এখান থেকে। এই যে ক্ষুদ্রতম কর্ণটি হলে অপর কর্ণের ক্ষেত্রফল নির্ণয় করো, এইটাও পরীক্ষাতে মাঝে মাঝে আসে। ট্রাপিজিয়াম আসে না, এই যে একটু আগে এটা দেখে আসলাম, তার মানে এটা এখান থেকে আর দরকার নাই, এটা আগে দেখে এসেছি। আচ্ছা, এখান থেকে 14 নাম্বার একটা কোশ্চেন, রাস্তা বরাবর চওড়া। এই ব্যাপারটা তোমরা করে নিতে পারো, একটু আগেই বললাম এই কোশ্চেনটা নিয়ে একটু আগে বললাম যে এই যে দেখো রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং এত প্রস্থ বিশিষ্ট কয়টা ইটের প্রয়োজন হবে বা কত টাকা খরচ হবে, এগুলো আসে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমরা অবশ্যই কী করবো, তাহলে এগুলো অবশ্যই করে নিব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মোটামুটিভাবে এই প্রশ্নগুলো ক্লিয়ার করতে পারবো। সামান্তরিকের ক্ষেত্রফলের সমান এটা আসে না। এই যে এই প্রশ্নটা তাও কিছুটা ইম্পর্টেন্ট আছে, 9 নাম্বারটা বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতম কর্ণ হলে বৃহত্তম কর্ণ বের করো। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা অবশ্যই একটু করে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরিমিতিটা দেখলাম, পরিমিতিতে দুইটা দেখলাম। আর বৃত্তর যেটা প্রশ্ন, মানে বৃত্তকলার ক্ষেত্রফল, এটা অবশ্যই এসকিউ। এখানে সিকিউ টাইপের প্রশ্ন মাত্র একটা আছে। ঠিক আছে, অন্তর্লিখিত যে বৃত্তের মধ্যে যে একটা অন্তর্লিখিত থাকে, আয়তক্ষেত্র থাকে, এইটার একটা ক্ষেত্রফল আছে পরীক্ষাতে। ঠিক আছে, তারপরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কই প্রশ্ন, খুব একটা তো প্রশ্ন নাই এখানে দেওয়া নেই। আচ্ছা, ভিতর থেকে দেখি আমরা, এখানে সবগুলো এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সবগুলো এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এখানে সিকিউ এর জন্য কোনো প্রশ্ন নাই। এখানে যে এই প্রশ্নটা পরীক্ষাতে খালি আসে বেশি, এই যে 8 নাম্বার কোশ্চেনটা বলছে একটি বৃত্তের পরিধি এত মিটার এবং বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে বাহুর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, বাহুর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা আমরা অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে করে যাবো। ঠিক আছে, এখানে আর ইম্পর্টেন্ট কোশ্চেন নাই। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে না, বাকিগুলো এসকিউর জন্য আসে। ঠিক আছে, আমরা এসকিউ একটু কম দেখছি আর কি, এসকিউ তো সবাই তোমরা পেরে যাবো ছোটোখাটো প্রশ্ন আসলে পরীক্ষায়। আচ্ছা, এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে বিশেষ করে যে লোহা গলানোর যে কোশ্চেনটা আছে সেটা, এই যে ঢাকনা সহ ভিতরের ক্ষেত্রফল বাইরের ক্ষেত্রফল বলছে, ঢাকনা সহ এই যে বাইরের মাপ টাপ যথাক্রমে, এই টাইপের একটা প্রশ্ন তোমরা একটু পড়ে যাবো। 31 নম্বর টাইপের কোশ্চেন এখান থেকে অবশ্যই একটা টাইপের মানে ভালো টাইপের একটা কোশ্চেন পরীক্ষাতে আসে। ঠিক আছে, এটা। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ঘনকের পৃষ্ঠতল, এগুলো এসকিউ এর জন্য কোশ্চেন। এসকিউ এ যে কোনো ধরনের প্রশ্নই আসতে পারে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব ধরনের প্রশ্নই এসকিউ আসতে পারে, কিন্তু আমাদের সিকিউ এর দেখতে হবে সিকিউগুলো মানে কোন টাইপের কোশ্চেন পরীক্ষাতে নর্মালি আসছে। ঠিক আছে, তো এখানে যে টাইপের প্রশ্ন আসে, এই যে 17 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এই যে 17 নম্বরটা, এই 17 নম্বর প্রশ্নটা পরীক্ষাতে আসেই। ঠিক আছে, তারপরে এই যে বৃত্তাকার এখানে আয়তকার দ্বারা অধিকৃত ঘাসের লাগানো হলো, তো এই যে এই প্রশ্নটা, ঠিক আছে 17-18 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষাতে খুব বেশি আসে আর কি। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমাকে কী করতে হবে, তোমাকে অবশ্যই এগুলো ভালো করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটিভাবে যে টোটাল 4টা মানে অনুশীলনী ছিল এখান থেকে খুব বেশি প্রশ্ন পাই না, এই 10-12টার মতোই প্রশ্ন আমাদের হয়েছে। 10-12টার মতো প্রশ্ন করলেই তুমি পরিমিতির অ্যান্সার করতে পারবে। তাহলে ত্রিকোণমিতি অথবা পরিমিতি যে কোনো একটা তুমি অ্যান্সার করতে পারবে। যারা দুইটা পারো দুইটাই প্রিপারেশান নেবে, কিন্তু যারা একটা পারবে যে কোনো একটা নিলেই হবে। দুইটাই কম প্রিপারেশান, মানে দুইটাই কম পড়াশোনা, খুব একটা বেশি পড়াশোনা নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন দেখি হচ্ছে যে আমাদের বাকিটুকু কী আছে এটা দেখি। এখন যে ব্যবহারিক জ্যামিতি, আচ্ছা জ্যামিতি অংশে আমি পরে আসছি, আমি আসলে বীজগণিত অংশে চলে যায়। তো বীজগণিত অংশটাতে, ঠিক আছে, তো বীজগণিত অংশটাতে একটু মিক্সিং হয় প্রশ্ন বেশি। কখনো বীজগণিত অংশে এই যে সেট ফাংশন কখনো একটা সেট হয়, কখনো পুরো একটা হয়। বীজগাণিতিক রাশি থেকে পুরা একটা হয়, মাঝে মাঝে এই যে এটার সাথে মিক্সড হয়, এই যে এটার সাথে, অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের সাথে মিক্সড হয়। ঠিক আছে, কিন্তু এইটা আলাদা করে প্রশ্ন আসার সুযোগ নাই, কারণ এখানে চ্যাপ্টার আছে 3টা, প্রশ্ন মাত্র 2টা। ঠিক আছে, এখানে আলাদাভাবে আসার সুযোগ নাই। ঠিক আছে, এখানে অবশ্যই প্রশ্ন মিক্সড করতেই হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটা হয়, এই যে বীজগাণিতিক রাশি যেটা আছে, ঠিক আছে, বীজগাণিতিক রাশি যেটা, এই বীজগাণিতিক রাশি থেকে এই প্রশ্ন অবশ্যই একটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে আসে। সেট ফাংশন থেকেও আসে, কম কোথা থেকে আসে, কম আসে এখান থেকে এই যে বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে। ঠিক আছে, এখন কেউ যদি এই দুইটা পড়ে, মানে প্রথম দুইটা পড়ে, তাহলে কিন্তু একটা প্রশ্ন অটোমেটিক্যালি কমন পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখন যদি প্রশ্ন খুবই খারাপ করে ফেলে তাহলে 3টা মিক্স করবে, আর যদি প্রশ্ন মোটামুটি করে তাহলে এই 2টা মিক্সড করে থাকতে পারে, আবার এই 2টা মিক্স করে থাকতে পারে, অথবা এই 2টা মিক্স করে থাকতে পারে। 3টা পড়লে একদম সেফ জোন থাকে, একটা অবশ্যই দেখা যাবে। ঠিক আছে, আর যদি যে কোনো 2টা নেওয়া যায় সেক্ষেত্রেও একটা থাকতে পারে।
ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সেট ফাংশনটা তো খুবই সহজ চ্যাপ্টার, এটা পড়ে নেওয়া যেতে পারে। বীজগাণিতিক রাশিও খুবই সহজ চ্যাপ্টার, কিন্তু এখানে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের মূল বইয়ে যে কোশ্চেনগুলো থাকে এই প্রশ্নগুলো নর্মালি আসে না পরীক্ষাতে, এখান থেকে বানিয়ে প্রশ্ন আসে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, সেগুলো আমরা দেখবো যে কোনগুলো বানিয়ে আসে। ঠিক আছে, আর মূল বই থেকে যেগুলো দেখানো সেগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে এবার আমরা দেখি যে কোন প্রশ্নগুলো পরীক্ষাতে নর্মালি আসে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা একটু দেখি। এখান থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন, আমি একটু প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন টাইপের প্রশ্ন পরীক্ষাতে বেশি আসছে আর কি। তো এখানে আমি প্রথমত দেখি সেট ফাংশন। এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর প্রশ্ন সেট ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন যে সেট ফাংশন, সেট ফাংশন আছে। ঠিক আছে, তো সেট ফাংশন যেটা, এই সেট ফাংশনে 1 নম্বর প্রশ্নে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি আছে আসলে, এখানে আছে হচ্ছে যে একটা তোমার গঠন প্রক্রিয়ায় কয়েকটা সেট দেওয়া আছে, গঠন প্রক্রিয়ায় কয়েকটা সেট দেওয়া আছে, বলতে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তারপরে বলছে পাওয়ার সেট নির্ণয় করতে হবে, তারপরে তালিকা পদ্ধতিকে তোমার ডোমেন, তালিকা পদ্ধতি প্রকাশ করে অন্যটিকে, এটা অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে তারপরে ডোমেন নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে আসলে কি ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, একটু দেখি। এটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে যে এখানে তোমাদের দেখো এখানে মাত্র 3টা ক্যাটাগরির প্রশ্ন আছে, 3টা ক্যাটাগরির প্রশ্নই অনেক ইম্পর্টেন্ট, এবং দেখবো আমরা ঘুরে ফিরে দেখবো যে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে। ঠিক আছে, তাহলে কোন ক্যাটাগরির প্রশ্ন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি? ঠিক আছে, তো কোন ক্যাটাগরির প্রশ্ন দেখতে পাচ্ছি? এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে দেখো, এই যে দেখো প্রথম দেখতে পাচ্ছি এই যে এই সেটটা, এখানে বলছে যে এখান থেকে বলছে একটা গঠন পদ্ধতির সেট আছে, এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। এসকিউ এর প্রশ্ন, এটা এসকিউ এর প্রশ্ন, এটা অবশ্যই পাবে, অবশ্যই পাবে, কোথাও না কোথাও মানে কোনো না কোনো জায়গাতে অবশ্যই পাবে, 2 মার্কের কোশ্চেন হিসেবে অবশ্যই তুমি পাবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ। ঠিক আছে, এটা অবশ্যই পাবে। তারপরে যে পাওয়ার সেট নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা সেট দেওয়া থাকবে। আমরা এখানে বরাবরই যেটা হবে সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই গঠন পদ্ধতির সেটটা দেওয়া থাকবে, এবং গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা কি করব, আমরা এই সেটগুলোকে আগে নির্ণয় করে নিব, তারপরে যেটা প্রবলেমগুলো থাকবে আমরা সেই প্রবলেমগুলো সলভ করব ধীরে ধীরে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে এখান থেকে পাওয়ার সেট সবাই নির্ণয় করতে জানো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খালি একবার করে পড়ে দেওয়া তাহলেই হবে, সেট থেকে বেশি পড়া লাগে না। ঠিক আছে, তারপরে বলছে যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তারপরে ডোমেন নির্ণয় করো, এইটা পরীক্ষাতে আসবেই, মানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি সেট ফাংশন থেকে একটা প্রশ্ন করে, যে সেট ফাংশন থেকে পুরো কোশ্চেন করে, মানে এটা পুরো একটা সেট করে ফেলেছে 25 সাল। ঠিক আছে, পুরো একটা সেট করে ফেলেছে, তার মানে এখান থেকে বুঝতেই পারছি এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছি এটা এই টাইপের প্রশ্ন। তাহলে আমরা কি পাইলাম? এখানে তালিকা পদ্ধতি পাইলাম একটা, তারপরে অন্যয় প্রকাশ, যেটা অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, যেটা এটা একটা পাইলাম। এখান থেকে ডোমেন নির্ণয় সেটা পাইলাম, রেঞ্জ নির্ণয় থাকতে পারে। ঠিক আছে, এটা এখন এখান থেকে দেখতে পাচ্ছি পরেরটা, তাহলে আমরা দেখতে পেলাম সেট ফাংশনের যে ব্যাপারটা, এই সেট ফাংশনটা আমরা অনেকটা ক্লিয়ার করতে পারলাম আর কি। আচ্ছা ওকে, এখন এখানে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, এই যে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে প্রশ্ন নম্বর 2, এখানে দেখা যাচ্ছে x পাওয়ার 4 আছে, কত x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল টু কত 119, এবং y ইকুয়াল টু এত হলে এখান থেকে বলছে যে খ নম্বর প্রমাণ করতে বলছে যে এটুকু হলে এটা 0 প্রমাণ করো, আর এখানে বলছে এতের মান নির্ণয় করো। আচ্ছা এখানে আমি একটা কথা বলতে চাই, তার মধ্যে একটা কথা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আসলে ব্যাপারটা কি, প্রশ্নটা আমি একটু যদি ডানে তুলি এরকম করে, যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, ঠিক আছে, এটা x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমাদের আছে কত, ইকুয়াল টু দেওয়া হচ্ছে 119। ঠিক আছে, এখান থেকে প্রমাণ করতে বলছে কত, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা প্রমাণ করতে বলছে। তো এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি, ঠিক আছে, যে আমরা কখনো কখনো কি হয়, কখনো কখনো এইটা দেওয়া থাকে, ঠিক আছে, এইটা দেওয়া থাকে আমাদেরকে এইটা প্রমাণ করতে বলে, আর এখানে বলেছে যে এইটা দেওয়া আছে এইটা প্রমাণ করো, তার মানে রিভার্স যে প্রমাণের একটা সিস্টেম, রিভার্স প্রমাণের যে একটা সিস্টেম, এটা 3.1 3.2 থেকে অবশ্যই পরীক্ষাতে আসে। রিভার্স সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিভার্স সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে এই যে ওয়াই ইকুয়ালস টু মানে ওয়াই এর মানটা যে রুটের মধ্যে দেওয়া আছে, √5 মাইনাস √2 হলে এই যে এই কিউব, এখানে এটা কিউবের ফাংশন। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কিউবের ফাংশন আসবে, তো কিউবের ফাংশন এইগুলো পরীক্ষাতে খুবই আসছে। ঠিক আছে, বারবার পরীক্ষাতে আসে, এগুলো আমরা অবশ্যই ভালো করে যাব। তো আমরা আসলে কোনগুলো ভালো করে করব সেটা একটু আমরা একটু দেখি। ঠিক আছে, যে কোনগুলো আমাদেরকে ভালো করে করতে হবে। তো আমাদেরকে এখানে কয়েকটা টাইপ আমি লিখে দিচ্ছি, যে কয়েকটা টাইপ পরীক্ষাতে খুব ভালো করে করতে হবে। আমি স্ক্রল করে দেখাই দিচ্ছি তোমাদেরকে যে কোন টাইপগুলো পরীক্ষাতে ভালো করে করবে। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি কোনগুলো আসে। তো এখানে বুঝতে পারছি যে এখানে অবশ্যই 1 নম্বর টাইপে হচ্ছে যে মানে x কিউব
আচ্ছা, এক্স কিউব প্লাস মাইনাস 1/x কিউব এইটুকু সমান সামথিং, এটার মান বের করতে হবে, এটা লাগবে। তারপরে হচ্ছে যে এক্স পাওয়ার 4 প্লাস মাইনাস 1/x পাওয়ার 4 এইটার সমান লাগবে। তারপরে হচ্ছে কত, এখানে লাগছে হচ্ছে এক্স পাওয়ার 5 প্লাস মাইনাস 1/x পাওয়ার 5 এটা লাগবে। তারপরে লাগবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস 1/x টু দি পাওয়ার 6 এটা লাগবে। তারপরে 5 নাম্বার বলছি এক্স টু দি পাওয়ার 8 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার প্লাস মাইনাস 8। তো এই যে এই মানগুলো, ঠিক আছে, যে এইগুলোর মধ্যে থেকে অবশ্যই এখান থেকে 4 মার্কের কোশ্চেন তো পাবেই, 8 মার্কের প্রশ্ন কম মানে পাওয়ার সম্ভাবনাই বেশি। এখান থেকে এই যে এই জিনিসগুলো থেকে 8 মার্কের প্রশ্ন মানে পাওয়ার সম্ভাবনাই বেশি। এখন এখান থেকে তোমাকে কী করতে হবে, তোমাকে যেটা আছে যে সোজাসুজিটা প্রবলেম, যেটা সোজাসুজি আসে এবং যেটা রিভার্স করে আসে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে কী করতে হবে, এটা আমাদের সলভ করে ফেলতে হবে। অবশ্যই এখান থেকে 8 মার্ক তোমরা আশা করতে পারো, ঠিক আছে, 4 থেকে 8 মার্ক অবশ্যই, 6 মার্ক তো অবশ্যই পাবে, 8 যদি না পাও তো অবশ্যই 6 পাবেই, ঠিক আছে। অবশ্যই প্রশ্ন পাওয়ার পরে বুঝতে পারবে যে আসলেও এটা কীভাবে আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝতে পারলাম যে আমরা কী করবো। আচ্ছা, এখান থেকে দেখছি পরেরটা একই রকম কোশ্চেন, আমি বললাম আগেই বললাম এই যে গঠন সেট গঠন পদ্ধতিতে থাকবে, তারপরে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, প্রকাশ করে তারপরে এগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে এই যে আবার বললাম যে এই যে সেট গঠন পদ্ধতিতে আমাদের একটা অন্বয় দেওয়া আছে, সেই অন্বয়কে আবার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করতে হবে, ঠিক আছে। আগের বার ডোমেন আসছিল, এবার রেঞ্জ আসছে, মানে ব্যাপারগুলো একই থাকছে আসলে, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে এগুলো আমরা অবশ্যই করে ফেলতে পারবো, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি এই যে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষা চলে এসেছে। এখানে এই যে এটা রিপিট হয়েছে, এইটা আবার রিপিট হয়েছে, মানে এটা আসবেই পরীক্ষায়, তোমরা লিখে নাও যে এটা পরীক্ষাতে আসবে, অন্যটিকে তালিকাবদ্ধ প্রকাশ করে রেঞ্জ নির্ণয় বা ডোমেন নির্ণয়, এটা অবশ্যই পরীক্ষাতে আসবে। এবং এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমি যে ফাংশনের মান নির্ণয়, এই ফাংশনের মান নির্ণয় এটা SQA অবশ্যই আসবে, একটা কোশ্চেন পাবেই একটা প্রশ্ন, ঠিক আছে, SQA। আর এই যে সুন্দর একটা প্রশ্ন বলছে f(1/x স্কোয়ার -1 ডিভাইড বাই 1/x স্কোয়ার প্লাস 1), এই যে এই অঙ্কটা, এটা 4 মার্কেরই প্রশ্ন। হ্যাঁ, এটা দুইভাবে আসতে পারে, একটা এইভাবে আসতে পারে মান নির্ণয় হিসেবে, আরেকটা আসতে পারে হচ্ছে আরেকটা আসতে পারে এই যে এইভাবে, আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বোর্ডে চলে গেছি আমরা অলরেডি, এই যে দেখতে পাচ্ছি যে এইটুকু সমান যদি 2 হয় তাহলে যে x এর মান নির্ণয় সংক্রান্ত, তার মানে এইভাবে পরীক্ষাতে অবশ্যই আসতে পারে। তাহলে এটা দুইটা টাইপের কোশ্চেন পাইলাম এটা। তো আমি অলরেডি কিন্তু এই জিনিসটা বলে দিয়েছি যে এগুলো রিভার্স মেথডে সলভ করতেই হবে, যে এম দেওয়া থাকলে এম কিউব দেওয়া থাকলে এটা নির্ণয় করতে হবে, অথবা এম দেওয়া থাকলে এটা নির্ণয় করতে হবে, এটা বলে দিয়েছি অলরেডি। আর একটু আগে বললাম যে এই প্রশ্নটা অবশ্যই পরীক্ষায় এসকের জন্য পাবে, তার মানে এগুলো শেষ হয়ে গেছে আমরা অলরেডি, ঠিক আছে, এগুলো আমাদের আর তেমন কিছু নাই। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি যে একই প্রশ্ন, একটু আগে বললাম যে আবার এখানে বলতে হবে, যে বললাম যে এটুকু সমান হলে x এর মান নির্ণয় করো, অলরেডি এসছে। হ্যাঁ, এখানে একটা নতুন প্রশ্ন এসছে, সেটা কি আসছে, সেটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছি যে P(a), ঠিক আছে, P(a) নির্ণয়, এই যে P(a) নির্ণয় করে দেখাও যে A সেটের যে উপাদান সংখ্যাটা এটা 2n কে সমর্থন করে। এইটা এত ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এটা তো আমরা অবশ্যই এটা খুব ভালো করে সলভ করে যাবো যেন পরীক্ষাতে আসে। এগুলো তো একবার করে করলেই হয়, বারবার করা লাগে না, ম্যাথ খুবই সহজ একটা সাবজেক্ট, ঠিক আছে, বারবার পড়লেই হয়। এখান থেকে বলছে যে আর অন্যটিকে তালিকাবদ্ধে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো, আবার একই কথা, ঠিক আছে, অলরেডি আমরা পড়ে ফেলেছি এগুলো আর আমরা পড়বো না, ঠিক আছে। ওকে, এখানে একই জিনিস, এই যে তালিকা পদ্ধতি প্রকাশ করে আবার ডোমেন নির্ণয় করো, একই কোশ্চেন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আরও দুইটা সুন্দর প্রশ্ন আসছে। একটা প্রশ্ন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা আমি একটু আগে বললাম, ওখানে লিখতে ভুলে গিয়েছিলাম যে এই ব্যাপারে একটা কোশ্চেন আছে। আসলে এখানে দেখো p√p, আসলে এইটা কি, এখানে দেখতে পাচ্ছি p সংক্রান্ত একটা উৎপাদক আছে, p এর মানটা দিয়ে দেওয়া আছে এটা, কিন্তু এখানে বলছে p√p নির্ণয় করতে। এই ব্যাপারটা আসলে কি, আসলে এই ব্যাপারটা দেখতে খুবই সুন্দর, যে একটা p সমান 2টা √p হয়। আসলে কি হবে, এটা √p ইন্টু p ইন্টু √p, এটা কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে এটা হচ্ছে 2টা √p, একটা p সমান কত, একটা p সমান 2টা √p, তাহলে একটা √p, তারপরে হচ্ছে এটুকু সমান আরেকটা √p, তারপরে এখানে একটা আছে এটুকু সমান কত √p, তো এটুকু সমান আসলে আলটিমেটলি কত হচ্ছে, আলটিমেটলি হচ্ছে 3টা √p, মানে এটা হচ্ছে √p³ প্লাস এই যে এইটাকে লেখা যাচ্ছে 1/√p³, তাহলে 1/√p³, তাহলে আলটিমেটলি থাকলো কি, আলটিমেটলি থাকলো আমি যেটা বললাম একটু আগে, যে এই টাইপের কোশ্চেনই কিন্তু থাকছে আলটিমেটলি, যে আমরা কিউব নির্ণয় করা আর কি, ঠিক আছে। তাহলে আমরা এগুলো ক্লিয়ার করতে পারবো। আচ্ছা,
এখন 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 এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এখানে এই যে দেখতে পাচ্ছি একটা উৎপাদকের বিশ্লেষণ আছে, একটা উৎপাদকের বিশ্লেষণ। এইটা খুবই একটা সহজ উৎপাদক বিশ্লেষণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা উৎপাদক বিশ্লেষণ। তোমরা অবশ্যই এটা করে যাবে পরীক্ষায়, ঠিক আছে? এটা তোমাদের 3.3-এর কোশ্চেন, ঠিক আছে? 3.3-এ 17-18-তে আছে, এটা অবশ্যই করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে প্রশ্ন খুবই সহজ। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বারবার একই কোশ্চেন, আমি একই কথা বারবার বলবো না। এই যে এখানে এটা নির্ণয় করা অলরেডি হয়ে গেছে, এগুলো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান। তারপরে এই যে একটু আগে এটা দেখলাম, তারপরে বললাম এর অমূলক সংখ্যা, এটা তোমাদের সিলেবাসে নেই, এটা বাদ আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে এই যে এতর ক্ষেত্রফল এত বর্গমিটার হলে জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে তার যে ডট 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 এগুলো যে নির্ণয় করার যে বিষয়টা, এইটা শুধুমাত্র কতে অর্থাৎ এস কিউয়ে আসে পরীক্ষার জন্য, এটা এস কিউয়ে আসে, ঠিক আছে? এখানে একটু গ নম্বরে দিয়েছে, কিন্তু মানে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? এটা লেস ইম্পর্টেন্ট কোশ্চেন। বাট এই যে খ নাম্বার প্রশ্নটা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। খ নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খ নাম্বারটা অবশ্যই তোমরা করতে পারবে, ঠিক আছে? এটা আবার এখান থেকে দেখতে পাচ্ছি আরেকটা কোশ্চেন আছে যেটা পরীক্ষাতে আসবেই এবং আসেই, সেটা হচ্ছে এসকিউয়ের জন্য খুবই আসে, যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকলে, সেটার লসাগু গসাগু দেওয়া থাকলে সংখ্যা দুটি নির্ণয় করতে যেটা বলে, এটা অবশ্যই আসবে। তোমরা এখান থেকে বুঝতে পারছি যে মাত্র একটা প্রশ্ন ইম্পর্টেন্ট সবচাইতে, সেটা হচ্ছে ক নাম্বারটা। আর খ নাম্বারটা হচ্ছে সরি, এইটা হচ্ছে আরও অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটার মানও বের করতে হবে, ঠিক আছে? এখন দেখি আমরা এই টাইপ, এই যে অলরেডি দেখে ফেলেছি উৎপাদকের বিশ্লেষণ, একটু আগে বললাম, এইটাও তোমাদের মূল বইয়ের কোশ্চেন, উৎপাদকের বিশ্লেষণ, এটা খুব ভালো করে করলেই হবে। আর এগুলো তো অলরেডি বললাম, এগুলো আমি বলে দিয়েছি যে এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে একটা অবশ্যই করতে হবে, অবশ্যই পরীক্ষাতে একটা আসবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে আরেকটা প্রশ্ন যেটা আসছে নতুন, সেটা একটু বলি। আচ্ছা, উৎপাদক, এটা খুবই সাধারণ উৎপাদক, হ্যাঁ এটা খুবই সাধারণ উৎপাদক, এটা আমরা করে ফেলবো অবশ্যই। আচ্ছা, এটা তো অলরেডি বলে আসছি। এখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কি, এটা দেখেই মনে হচ্ছে কীভাবে নির্ণয় করবো, কীভাবে নির্ণয় করবো, এটা নির্ণয় করা যায় কী করে আসলে? এখানে আমি যদি এখান থেকে আমি জাস্ট এম স্কোয়ার এবং এন স্কোয়ার কমন নেই, তাহলে কত হয় আসলে? এখানে যদি এম স্কোয়ার এবং এন স্কোয়ার কমন নেই, তাহলে এটা হয় কত হয়? এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়, ঠিক আছে? এটা তো এখন আমাদের তো এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের তো এই 4mn এর সূত্র কিংবা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের সূত্র 1/8 নিয়ে এই ক্যালকুলেশনগুলো অবশ্যই করে নিব, এগুলো করতে হবে, ঠিক আছে? আসলে এটার ফর্মেট কেমন? এটার ফর্মেট হচ্ছে তোমার যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এই টাইপের কোশ্চেন ছিল, এই টাইপের, যেটা এখান থেকে 4 রাখতে হয়, এখানে এ বি রাখতে হয়, আর এখানে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা রাখতে হয়, ঠিক আছে? এটা করে ক্যালকুলেশন করতে হয়। তো এটাও অনেকটা এরকম, এই ক্যালকুলেশন এভাবে করে নিতে হবে। এটা খুবই সহজ প্রশ্ন এবং এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা ক্লাস 8-এই আসতো, ঠিক আছে? এখনও ওটা ইম্পর্টেন্টই আছে আর কি। তো এখন এখান থেকে উৎপাদকের বিশ্লেষণ সংক্রান্ত বললাম যে একটু আগে, উৎপাদক বিশ্লেষণ, হ্যাঁ নতুন নতুন উৎপাদক একটা দিতে পারে, কিন্তু যেগুলো আসছে পরীক্ষায় রিপিট হয়েছে সেগুলোই বেশি আসে, ঠিক আছে? সেটা করো। P⁴ আমরা কিন্তু এটা নির্ণয় করে বলেছি অলরেডি যে এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে? এখানে অলরেডি এগুলো দেখে ফেলেছি, এগুলো আর দেখছি না, টু দি পাওয়ার n কে সমর্থন করে বললাম। হ্যাঁ, এখানে আরেকটা নতুন প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে এই যে এটা এই খ নম্বর প্রশ্নটা, এইটাও তুমি 2 মার্কের জন্য অবশ্যই পরীক্ষাতে পারো। তোমরা খাতায় লিখে রাখতে পারো যে অবশ্যই পরীক্ষাতে 100% শিওর এটা পরীক্ষাতে আসবেই, যে কোনো একটাতে, ঠিক আছে? অবশ্যই এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে? অবশ্যই এটা দেখতে হবে, যে জিনিসগুলো পরীক্ষাতে অবশ্যই একটা পাবে। আর এটা তো দেখলাম একটু আগে আসছে, আর এগুলো স্বাভাবিক কোশ্চেন, এগুলো তোমরা এমনি পারবে, ঠিক আছে? এগুলো নিয়ে আমাদের আসলে কোনো নেই, হ্যাঁ। আচ্ছা, এখানে সবই খুবই স্বাভাবিক, একটু আগে বললাম, এই যে একটু আগে বললাম যে এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসে, ঠিক আছে? এগুলো নর্মালি তোমরা করে ফেলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটু আগে বললাম যে তোমার এখানে বললাম যে অনুপাত দেওয়া থাকলে সংখ্যার লসাগু গসাগু নির্ণয় যে বিষয়টা আসে, এই যে দুইটি সংখ্যার অনুপাত এত, এদের গসাগু এত, সংখ্যা দুটি লসাগু নির্ণয় করো, তো সংখ্যা দুটি নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে। আর একটু আগে হ্যাঁ আরেকটা জিনিস আমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে খ নাম্বারটা, এখানে বলছে পি এর মান এটা দেওয়া আছে, ঠিক আছে? পি এর মানে কি দেওয়া আছে? পি এর মানগুলোতে √3x + √2y এরকম দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছি যে পি এর উপর স্কোয়ার দিয়ে একটা প্রমাণ আসছে, ঠিক আছে? তো এরকম প্রমাণ থাকবে যে যদি √ দিয়ে থাকে তাহলে অবশ্যই স্কোয়ার দিয়ে প্রমাণটা আসবে। আর কখনো এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে, আর কখনো তোমার এখান থেকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এই দুইটা প্রমাণ আমাদের করতেই হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা প্রমাণ দুই সাইড থেকে করতে হবে। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে এই প্রবলেমটা, এই যে এখান থেকে এই প্রবলেমটা, এটা অবশ্যই করে নিতে হবে। এটা পরীক্ষাতে আসে, বারবার পরীক্ষা আসে, সেটা করে নিতে হবে। আর একটু আগে দেখলাম যে এখান থেকে আমরা যদি
এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এক্স আর ওয়াই কমন নেই এখান থেকে, 5xy কমন নেই, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্যালকুলেশন পাচ্ছি, ওই যে একটু আগে বললাম ওই ক্যাটাগরির প্রশ্ন আসলে এটা আছে, এটা করে নিতে পারবো আমরা, ঠিক আছে। তো এই প্রশ্নটা অবশ্যই একটু ভালোভাবে করে নেব, ওকে। আচ্ছা, এরপরে আর গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে, হ্যাঁ একটু আগে বললাম এই যে, আচ্ছা এইটা বলা হয়নি, এই যে এই টাইপের প্রশ্ন একটু আগে বললাম যে এই যে তিনটা ক্রমিক সমানুপাতি হলে আমরা একটা জিনিস প্রমাণ করতে পারবো, সেইটা প্রমাণ করতে পারবো। এবং একটু আগে দেখে আসলাম যে এইটা প্রমাণ, একটু আগে দেখে আসছি যে এইটা পরীক্ষায় আসবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো তোমরা আসলে এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষার জন্য অবশ্যই পড়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে মোটামুটি কোশ্চেনগুলো কেমন আছে, এটা অলরেডি পড়া হয়ে গেছে আমাদের, ঠিক আছে, অলরেডি পড়া হয়ে গেছে এগুলো আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো। আচ্ছা, এখান থেকে একই টাইপের প্রশ্ন একই টাইপের প্রশ্ন বারবার দেখতে পাচ্ছি, একই টাইপের প্রশ্ন দেখতে পাচ্ছি এখান থেকে। এই যে এইটা প্রশ্ন দেখতে পাচ্ছি এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ, একটু আগে যেটা বললাম আমরা, ঠিক আছে। একটু আগে আমরা যেটা বললাম যে এই টাইপের প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে একটা আসবে, ঠিক আছে, অবশ্যই একটা পরীক্ষাতে আসবে এই টাইপের প্রশ্ন, ঠিক আছে। তো এইটা অবশ্যই ভালো করে দেখে নিব। একটু আগে দেখলাম যে প্রমাণ, এটা আবার এখানে বলতেছে কি 2টি বর্গের বাহুর দৈর্ঘ্য, এটা খুবই কম আসে, এটা পরীক্ষাতে খুব একটা আসে না, ঠিক আছে, এটা আসে না, দিয়েছি আর কি একবার ভুল করে। এখন বিষয় হচ্ছে যে এখানে আমরা এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বো, ঠিক আছে, পড়ে নেব। আচ্ছা, এখান থেকে আচ্ছা এগুলো একসাথে করা নাই, একসাথে করা আছে, আমরা একটু ওখানে চলে যাই যে কোনগুলো একসাথে করা আছে। আচ্ছা, এখানে তোমার সবই একই টাইপের প্রশ্ন যেহেতু আসছে, এখান থেকে একটু বাদ স্কিপ করে চলে যায়। আচ্ছা, এখানে দেখি একটা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই প্রশ্নটা তোমাদের উদাহরণে করে দেওয়া আছে, ঠিক আছে, বইয়ের মধ্যে উদাহরণে করে দেওয়া আছে, এটা অবশ্যই ভালো করে পড়বে। আর উৎপাদক বিশ্লেষণ তো খুবই কমন, উৎপাদক বিশ্লেষণ এটা করতেই পারবে, আর তোমার তো লগারিদম সিলেবাসে নাই, তার মানে এটা লাগবে না। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এটা, এই যে আবারও বারবার একই টাইপের কোশ্চেন আসছে, এই যে এবার উল্টা প্রমাণ এসছে, উল্টা প্রমাণ, এই যে এটা দিয়েছে এখানে, এটা এক্স স্কোয়ারের, আর প্রমাণ করতে বলছে যে এক্স সমান এত, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছে। আবার বলা এই যে দুইটা সংখ্যার লসাগু এত, কী বলছে যে সংখ্যা দুটির মানে অনুপাত এত, তাহলে লসাগু এত হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমি একটা আগে বললাম যেটা আসবে, ঠিক আছে। আর ধারা তো তোমাদের নাই, মানে ধারা এখান থেকে লাগবে না। আচ্ছা, এই যে উৎপাদক বিশ্লেষণ তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখান থেকে, ভিডিওটা পজ করে। আচ্ছা, এটা হচ্ছে যে এখান থেকে এই উৎপাদকগুলোর মধ্যেই দেখছো যে পরীক্ষাতে অবশ্যই একটা উৎপাদক পরীক্ষাতে পড়ে যাচ্ছে, ঠিক আছে, ইনশাল্লাহ এই উৎপাদকগুলো আসবে। খুবই সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট উৎপাদক, তার মধ্যে যে এটা একটা উৎপাদক আছে, তারপরে একটু আগে মানে বইয়ের মধ্যে প্রশ্ন দেখে আসলাম যে এটা আছে, ঠিক আছে। তারপরে আর কি দেখলাম, আর হচ্ছে যে এইটা পরীক্ষাতে আসে বারবার, ঠিক আছে, এগুলো আসে, এই প্রশ্নগুলো সবচেয়ে, এই যে এইটা আসে পরীক্ষাতে, ঠিক আছে, সবই আসে পরীক্ষায়, মানে আশাগুলোই আছে আর কি এখানে। তো সবচেয়ে বেশি যেগুলো আসে সেগুলো আমি বলে দিলাম, যেগুলো অবশ্যই পরীক্ষার্থী, এগুলো খুব ভালো করে দেখলে আমরা অবশ্যই কী পাবো, এই অবশ্যই একটা প্রশ্ন ইনশাল্লাহ কম পাবো আর কি। এই যে অনুপাত সমানুপাত আমি বললাম যে একসাথে করে দেওয়া আছে, এই যে একসাথে করে দেওয়া আছে আমি বললাম একটু, এই যেগুলো ক্রমিক সমানুপাতে যদি হয় বা এরকম যে অনুপাত দেওয়া থাকে, সেক্ষেত্রে এটার মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করো, প্রমাণ করো, এগুলো অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আবার একটু আগে যেটা বললাম যে এই যে ক্রমিক সমানুপাতে যদি হয় তাহলে এটুকু সমান প্রমাণ করো, এই যে এইটা, এই যে এক্স সমান এত হলে এক্স সমান এত, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি রুট থাকে তাহলে স্কোয়ারের প্রমাণ চাই, আর যদি কিউব থাকে তাহলে কিউবের প্রমাণ চাই, মানে কিউব রুট থাকে কিউবের প্রমাণ চাই। আর এখানে দেখো যে এর স্কোয়ার আছে, তার মানে এই যে এর পার করে যে রুট ওভার প্রমাণ, এটা তো হাফ মানে রুট ওভার, ঠিক আছে, এই প্রমাণগুলো পরীক্ষাতে আসে। তার মানে যদি এক্স ইকুয়াল টু থাকে, এই যে এক্স এর মান বলছে যে এক্স ইজ ইকুয়াল টু এত হলে এত এর মান নির্ণয় করো, একটু আগে দেখেছি আমরা এই টাইপের কোশ্চেন, এই প্রশ্ন একই আসলে, এই যেটা প্রশ্ন একই, তার মানে এই টাইপের প্রশ্ন অবশ্যই একটা পরীক্ষাতে আসবে। তার মানে আলটিমেটলি ডিসিশন নিতে পারলাম আমরা কি, যে এখান থেকে এগুলো এখানে সবই আছে, ঠিক আছে, এখানে মানে পাইলাম যে যদি এই টাইপের প্রশ্নগুলো আমরা করে ফেলি একবার করে, তাহলে 4 মার্কের প্রশ্ন অবশ্যই একটা কমন পড়বে, 4 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে অনেক বেশি, ঠিক আছে। তার মানে আমরা এই ব্যাপারটা একটু দেখতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন খুব একটা আসে না, এগুলো সবই SQ এর প্রশ্ন, এগুলো SQ এ আসে, ঠিক আছে, এটাও SQ এ আসে, এটাও SQ এ আসে, ঠিক আছে, এটাও SQ এ আসে, এগুলো সিকিউ এর প্রশ্ন নয়, এগুলো সবই SQ আসে, এগুলো আগে দেখে আসলাম যেগুলো আসে এখান থেকে, আর এগুলো তোমরা পারো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জ্যামিতি অংশে চলে যাচ্ছি আসলে। তো জ্যামিতি অংশে আসলে তোমাদের এখান থেকে দেখালে কী করে বুঝতে পারবে জ্যামিতির অংশে। আচ্ছা, এখান থেকে এটা আমরা অলরেডি দেখে ফেলেছি এগুলো, তো আমরা একটু বইয়ে চলে যাই, মূল বইয়ে চলে যাই, যে জ্যামিতির অংশটা একটু দেখি, ঠিক আছে। জ্যামিতি হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার এবং 8 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো হচ্ছে যে তোমার জ্যামিতিগুলো কেমন আসে, 7 নম্বর চ্যাপ্টার, এগুলো 7 নম্বর চ্যাপ্টার, এটা 7 নম্বর, ঠিক আছে।
তো এখান থেকে আমাদের কোন টাইপের, এই যে 7 নম্বর চ্যাপ্টার জ্যামিতি। আচ্ছা, এখন এখান থেকে কোন টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে? আসলে আমি সহজ কথায় বলি, সহজ কথায় বলে কেউ যদি সম্পাদ্য করতে চাও, সম্পাদ্য করতে চাইলে তোমাকে 7 নম্বর চ্যাপ্টার পড়তে হবে। আর যদি উপপাদ্য করতে চাও তাহলে বৃত্ত আর বৃত্ত এবং ত্রিভুজ চতুর্ভুজ একসাথে মিক্সড করে না, যে কোনো একটা পরীক্ষাতে প্রিপারেশন নিতে পারো। যদি বৃত্ত প্রিপারেশন নিতে পারো, বৃত্ত উপপাদ্য, মানে বৃত্ত হচ্ছে উপপাদ্য কেন্দ্রিক, মানে বৃত্ততে উপপাদ্য আছে বেশি, সম্পাদ্য নাই, সম্পাদ্য 3-4টা আছে। আর এখানে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে এখানে সম্পাদ্য কেন্দ্রিক, মানে সম্পাদ্যই সবই সম্পাদ্য, ঠিক আছে। মানে সম্পাদ্য করতে চাও সেই ক্ষেত্রে সম্পাদ্য করতে পারো। সম্পাদ্য করলে আসলে কি বলবো, মানে এখানে যেগুলো দেওয়া আছে আর কি, সম্পাদ্য 1 থেকে 5-6 পর্যন্ত সম্পাদ্য যেগুলো আছে, সম্পাদ্য সবই মোটামুটি পড়ে নিতে হবে, ঠিক আছে। সম্পাদ্য অবশ্যই এই সম্পাদ্যগুলো করে নিতে হবে। এই সম্পাদ্যগুলো যে কোনো সময় পরীক্ষাতে আসতে পারে, অর্থাৎ মূল বইয়ে যেগুলো দেওয়া আছে, ও সম্পাদ্য 1, সম্পাদ্য 2, ঠিক আছে, তারপরে সম্পাদ্য 3, ঠিক আছে। এগুলো মূল বইয়ে যেগুলো আছে, এই যে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এটা অবশ্যই অবশ্যই করতে হবে পরীক্ষার জন্য, অবশ্যই করতে হবে, মানে পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি এটা, ঠিক আছে। এটা অবশ্যই করতে হবে ভালো করে, এটা তো অবশ্যই করবো। তারপরে এই যে চতুর্ভুজ অঙ্কনের যে বিষয়টা আছে আমাদের, দেখি এই যে চতুর্ভুজ অঙ্কন, এই যে এইটাও প্রচুর আসে পরীক্ষায়, এই জিনিসটা প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে, ঠিক আছে। এটা তো আমরা দুই ধরনের জিনিস পাই এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা মোটামুটি 2 ধরনের জিনিস পাই, ঠিক আছে। সেটা হচ্ছে যে তোমার এখানে এই যে কোণগুলো দিয়ে দেয়, এই যে কোণগুলো দিয়ে দেওয়া থাকে, আর বাহুর সমষ্টি দেওয়া থাকে, 3টা বাহুর সমষ্টি দেওয়া আছে, সরি পরিসীমা দেওয়া আছে, 3টা বাহুর পরিসীমা দেওয়া আছে। পরিসীমা দেওয়া থাকলে একরকম, পরিসীমা দেওয়া না থাকলে আরেক রকম। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি, এখান থেকে এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা খুব ভালো করে করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন অবদ্ধ সূক্ষ্মকোণ দেওয়া আছে। একটু আগে যেটা পড়লাম ওইটা আসলে এই চিত্রটা খুব ভালো করে দেখতে হবে, অর্থাৎ এই উদাহরণ 2 যেটা, এই যে এটাও খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই কী করবে, ভালো করে করতে পারবে এটা, ওকে। আচ্ছা, এখানে যে আরেকটা জিনিস যেটা এসকিউর জন্য আসে, মানে এসকিউর জন্য যেটা কোণ নির্ণয় আসে, যেমন 75 ডিগ্রি কোণ নির্ণয় করো, 75 ডিগ্রি কোণ নির্ণয় করো, তারপরে 135 ডিগ্রি কোণ নির্ণয় করো, 120 ডিগ্রি কোণ নির্ণয় করো। এই কোণ নির্ণয়গুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। কোণ নির্ণয়গুলো খুবই পরীক্ষাতে আসে, একটু অবশ্যই ভালো করে এগুলো আমরা দেখে নিব, হ্যাঁ, করে নিব আর কি, করে অবশ্যই পরীক্ষার হলে যাবো আর কি। যে এখানে একটা জিনিস আছে যে পরিসীমা, এটা বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্র আঁকতে হবে, এটাও এসকিউ আসে খুবই। এটাও বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে এটা এসকিউ আসে পরীক্ষাতে, ঠিক আছে। বর্গটা অঙ্কন করতে হবে, এটা এসকিউ আসে, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই বর্গক্ষেত্র আঁকা শিখবো এখান থেকে। আর এই যে এসকিউর জন্য এই সুন্দর প্রশ্নগুলো অবশ্যই আমরা দেখে যাবো, ঠিক আছে। অনুসরণের যে প্রশ্নগুলো আছে সুন্দর করে আমরা একটু দেখে যাবো। ত্রিভুজের পরিসীমা একটু আগে বললাম যে ত্রিভুজের পরিসীমা, এই যে ত্রিভুজটা অঙ্কন করো, ত্রিভুজের পরিসীমা থাকলে এটা অবশ্যই এসকিউয়ের জন্য, এটা এসকিউয়ের জন্য আসে, ঠিক আছে। পরীক্ষা এটা এসকিউয়ের জন্য আসে, ওকে। তো আমরা অবশ্যই এটা দেখবো যে এটা এসকিউয়ের জন্য পরীক্ষাতে আসে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাদের যে আছে সামান্তরিক, বর্গ, রম্বস, ঠিক আছে, এগুলো অবশ্যই দেখে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এখানে সম্পাদ্য 4 থেকে শুরু, সামান্তরিকের কর্ণ দেওয়া আছে, সামান্তরিকটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। একটু কম আসে সামান্তরিকটা, কিন্তু সামান্তরিকটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। একটু কম আসে পরীক্ষাতে, যদি সব কমন করতে চাও তাহলে অবশ্যই এটা করতে হবে, ঠিক আছে। এটা আচ্ছা, এখন এখান থেকে তোমরা যদি 5 পারো, 5 সামান্তরিক আছে, 5ও অঙ্কন করতে হবে, ঠিক আছে। তারপরে রম্বসটা, ট্রাপিজিয়ামটা অবশ্যই করতে হবে, যে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে এই ট্রাপিজিয়ামটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই আঁকতে হবে, এবং একটু মিলানো একটু কঠিন, তোমরা একটু কষ্ট করে বারবার প্র্যাকটিস করে এটা মিলাবে, ঠিক আছে। এটা আচ্ছা, তাহলে এটা গেল। আমরা এখান থেকে দেখতে পাইলাম যে এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন আছে। এই সৃজনশীল প্রশ্ন যেটা এই সিকিউ প্রশ্ন, এই সিকিউ প্রশ্নটা পরীক্ষাতে আসে। এই যে আমি বারবার বললাম যে এখানে এই যে কম্পাই দিয়ে বি কোণ এবং সি কোণ আঁকো, তো বি কোণ মানে 60 ডিগ্রি, সি কোণ মানে হচ্ছে 45 ডিগ্রি। আমি একটু আগে বললাম যেগুলো দেওয়া থাকলে কম্পাই দিয়ে আঁকতে বলবে, ঠিক আছে। কম্পাই দিয়ে আঁকার প্রশ্নটা অবশ্যই পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমরা অবশ্যই ভালো করে পরীক্ষায় যাব, ওকে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভিতরে এক্সারসাইজ যেগুলো আছে, এক্সারসাইজগুলো বিশেষ করে 19 নাম্বার এবং 20 নাম্বার প্রশ্নটা যেটা আছে, ঠিক আছে। 19 নাম্বারটা 18 19 যেটা, এই যে 18 নম্বর প্রশ্নটা এবং 19 নম্বর প্রশ্নটা অবশ্যই পরীক্ষাতে করে যাবে মানে যাবেই, ঠিক আছে। এই দুইটা করে যেতেই হবে, তাহলে দেখবে যে এখান থেকেই প্রশ্ন পরীক্ষাতে কমন পড়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। এটা তাহলে আমরা এখান থেকে দেখতে পাইলাম যে এই ত্রিভুজ চতুর্ভুজ নিলে একটু প্রিপারেশন বেশি নেওয়া লাগবে, অনেক প্রিপারেশন নিতে হচ্ছে, ঠিক আছে। ত্রিভুজ চতুর্ভুজে মানে এরকম কোনো স্পেশাল প্রশ্ন নাই যে আমরা চাইলে এই 3টা বা 2টা প্রশ্ন দিতে পারছি, ঠিক আছে। এখানে অনেক প্রশ্ন সবই আসে পরীক্ষাতে, সম্পাদ্যগুলো। তো সেই ক্ষেত্রে তোমরা রিস্ক না নিয়ে বৃত্ত প্রিপারেশনটা নিতে পারো। বৃত্তে খুবই কম কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষাতে আসে। এই যে এইগুলো বলতেছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন অন্য কোনো জায়গার মধ্যে সংযোগ রেখা, এইটা তোমার ওই জায়গার উপর লম্ব,
ঠিক আছে। তো এইটা এখন আর আসে না, এটা ক্লাস 8-এ আসতো, ঠিক আছে, এটা এখন আর আসে না, এটা ক্লাস 8-এ আসতো। তো এখন আমাদের যেগুলো আছে সেইগুলো আমরা একটু দেখব। হ্যাঁ, এখন যেগুলো পরে আসে যেগুলো, সেগুলো আমাদের দেখতে হবে পরীক্ষা যেটা আসে। সমদূরবর্তী, এই যে এখানে একটা প্রশ্ন আছে, কই গেল, এই যেটা এখানে বলছে বৃত্তের সকল যায় সমুদ্রবর্তী, এটা অবশ্যই করতে হবে। বৃত্তের সকল যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা অবশ্যই আমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, আচ্ছা একই দুইটা বিপরীত প্রমাণ, একটা করলে আরেকটা করা যাবে, এটা করে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা সুন্দর জিনিস যেটা পরীক্ষাতে আসে প্রায়ই, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যায়। অনুসিদ্ধান্ত দেওয়া আছে, কিন্তু অবশ্যই তোমাদের এটা প্রমাণ করেই যেতে হবে, ঠিক আছে। অনুসিদ্ধান্ত দেওয়া থাকলে কী করতে হবে, এটা অবশ্যই প্রমাণ করে যেতে হবে, অবশ্যই এটা প্রমাণ করে যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে। এটা পরীক্ষাতে খুবই আসে, ওকে। আচ্ছা, এখানে যদি তোমরা সিকিউ করতে চাও, সিকিউ করতে চাইলে এইটা করতে পারো, সি করতে চাইলে এটা করতে পারো, ভিতরে আরও কিছু প্রশ্ন আছে, সুন্দর প্রশ্ন আছে, সেগুলো তোমরা সলভ করতে পারবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে বৃত্তর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে এদিকে আসি আমরা, সংজ্ঞাত পরীক্ষায় এসকিউ আসে না, এসকিউ খুবই কম লিখিত কোশ্চেন আসে আর কি। তো এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবো। এই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, সরি এখানে দেখতে পাচ্ছি যে এই যে এই প্রশ্নটা, এখানে দেখতে পাচ্ছি যে তোমার বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এইটা অবশ্যই আসবেই, কোনো না কোনো পরীক্ষাতে অবশ্যই আসবে, ঠিক আছে। এখন সিকিউ প্রশ্ন হয় মাত্র এখানে 2 থেকে 3টা প্রশ্ন নিয়ে, তার মধ্যে এটা একটা প্রশ্ন, এটা অবশ্যই করতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই কী করতে হবে, এটা করতে হবে, ঠিক আছে, করে যেতে হবে পরীক্ষায়। তারপরে এই যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটা একটু দেখে নিবে, ঠিক আছে। এগুলো যেহেতু বৃত্তে উপপাদ্য খুবই কম আছে, বৃত্ত তুমি খুব সহজে করে ফেলতে পারবে, এটা খুবই সহজ। আচ্ছা, আরেকটা বিষয় যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে। যদিও একটু কম আসে, তাও একটু দেখে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখা যাক, এখান থেকে একটা প্রশ্ন খুবই আসে পরীক্ষায়, হয়ে গেল। আচ্ছা, এখান থেকে বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে যেটা প্রশ্ন, বৃত্তস্থ চতুর্ভুজ, এইটা অবশ্যই এই যে এইটা প্রশ্ন, ঠিক আছে। ওখানে দেখলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর এই যে এই প্রশ্নটা যেটা দেখলাম বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো বিপরীত কোণের 2 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, ঠিক আছে। এইটা এবং ওই যে বৃত্তস্থ কোণ, এই যে একটু আগে যেটা দেখলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। এই প্রশ্নটা, এই 2টা প্রশ্নই খতে এবং গতে থাকে ম্যাক্সিমাম। এখন যে ওই প্রশ্নটা এবং এই প্রশ্নটা পড়বে, ঠিক আছে, তাহলে মোটামুটি 8 মার্ক প্রশ্ন অনেক সময় চলে আসে, কিন্তু 4 পাবেই এই 2টার মধ্যে থেকে, অবশ্যই 4 মার্ক প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। টেনশানে কিছু নাই, খুবই সহজ সিলেবাস, খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে। এগুলো খুবই সহজেই অ্যান্সার করা যাবে, ঠিক আছে। হ্যাঁ, সমবৃত্তের কোশ্চেনটা আসে পরীক্ষাতে, যে বলতেছে এখানে সমবৃত্ত কোশ্চেন, বলতেছে কোনো চতুর্ভুজের বিপরীত 2টি কোণ সম্পূরক হলে, ঠিক আছে, এই যে 4টি বিন্দু সমবৃত্ত হবে, ঠিক আছে, মানে ওইটার বিপরীত উপপাদ্যটা, আগেরটার বিপরীত উপপাদ্য এটা, ঠিক আছে। এটা অবশ্যই খুব ভালো করে যেতে হবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটিভাবে দেখতে পাইলাম যে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে। আচ্ছা, এখন হচ্ছে যে সম্পাদ্যের ক্ষেত্রে, তো সম্পাদ্য আসলে এখানে তেমন কিছু নাই, ঠিক আছে। সরি, এখন উপপাদ্য আছে, উপপাদ্য এখানে স্পর্শকের উপপাদ্য আছে কয়েকটা, এমন দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 25, এইটাও আসে পরীক্ষাতে, কম আসে কিন্তু আসে পরীক্ষাতে, যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দু ব্যাসার্ধের উপর লম্ব, আগে বেশি আসতো কিন্তু এখন একটু কম আসে, কিন্তু করে দেবো আর কি। এখানে এই যে বৃত্ত বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে স্পর্শক টানলে স্পর্শক কি বলছে যে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান হবে, এটাও পরীক্ষাতে আসে কিন্তু কম আসে, ঠিক আছে। তারপরেও একটু করে যেতে হবে, ঠিক আছে, কারণ হচ্ছে যে রিস্ক নেওয়া যাবে না, ওকে। বৃত্তের ক্ষেত্রে, বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রে একটু আনকমন পড়ে যায় মাঝে মাঝে আর কি, ঠিক আছে, একটু আমরা দেখে নেব, ওকে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি সম্পাদ্য, তো বৃত্তে নর্মালি সম্পাদ্য আসে না, তারপরেও তোমাদের এখানে মাত্র 3টা সম্পাদ্য আছে, ঠিক আছে, সম্পাদ্য 3-4টা, মানে আসার মতো আর কি। এখানে দেখতে পাচ্ছি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে, এটা পরীক্ষাতে আসে না, ঠিক আছে, এটা আসে না পরীক্ষাতে। আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর সম্পাদ্য আসে না। 9 নম্বরটা বৃত্তে পরিবৃত্ত আঁকতে হবে, তোমার ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, পরিবৃত্ত অবশ্যই পরীক্ষাতে আসে, ঠিক আছে, এটা হচ্ছে পরিবৃত্ত আসে,
ঠিক আছে, পরিবৃত্ত আসে, তারপরে অন্তবৃত্ত আসে। এটা কি? হ্যাঁ, অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্তটা পরীক্ষাতে আসে, অন্তর্বৃত্ত পরীক্ষাতে আসে, অন্তর্বৃত্তটা করতে হবে। আর এটা হচ্ছে বহির্বৃত্ত আছে, বহির্বৃত্তটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, সেই বহির্বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বহির্বৃত্ত, এই বহির্বৃত্তটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বৃত্ত থেকে আসার মোটামুটি প্রশ্নগুলো। ঠিক আছে, এছাড়াও বোর্ড প্রশ্ন 2025 সালে যে প্রশ্নগুলো একটা আসছে, তোমরা একটু দেখে নিলে খুব ভালো করে এগুলো প্রিপারেশান নিতে পারবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা যতগুলো সাজেশান মোটামুটিভাবে বললাম, এখানে প্রশ্ন সংখ্যা কিন্তু বেশি না। আমি অনেকবার দেখালাম, অনেক কিছু দেখালাম, করে দেখালাম, এটার জন্য বেশি মনে হতে পারে, কিন্তু তুমি যখন দেখবে যে বইয়ে দাগাও আর কি, তাহলে বুঝতে পারবে যে এটা খুবই কম, এটা বেশি না। তাহলে বেশি মোটামুটি যেটা হলো জ্যামিতি থেকে তোমরা যে কোনো একটা সলভ করতে পারো, হয় বৃত্ত, না হলে ত্রিভুজ চতুর্ভুজ, যেটা মানে ব্যবহারিক জ্যামিতি, সেটা করতে পারো। তাহলে করলে তোমাদের জন্য চাপ কম হবে। বৃত্তটা করে ফেলতে পারো, ওখান থেকে শুধু ত্রিকোণমিতিটা করে ফেলতে পারো। তাহলে আমরা আবার একটু দেখি যে আমরা আসলে কি করছি। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, এখান থেকে আমরা তাহলে কি পড়লাম? এখান থেকে এই যে সেট ফাংশন ভালো করে পড়বো, বিজনেস ভালো করে পড়বো, তারপরে অনুপাত সমানুপাত যে 4টা প্রশ্ন আছে সেটা পড়বো। ঠিক আছে, এখানে একটা করে পড়লে এটা খুবই এটা একবার করে পড়বা। এটা যেগুলো বললাম যে কিউব, পাওয়ার 4, এই জিনিসগুলো আমরা পড়বো একবার করে। আর জ্যামিতির ক্ষেত্রে শুধু বৃত্ত পড়বা, আর যদি এটা সম্পাদ্য ভালো না লাগে শুধু বৃত্ত পড়বা, বৃত্ত পড়লে আমাদের মোটামুটি কাভার হবে। আচ্ছা, এখানে বলতে পারছি যে এখানে হচ্ছে তোমার শুধু ত্রিকোণমিতি পড়বা, অথবা শুধু জ্যামিতি মানে শুধু পরিমিতি পড়বা। তো ত্রিকোণমিতিতে যেহেতু চ্যাপ্টার 2টা জিনিস কম, তোমরা ত্রিকোণমিতি এক পড়ে ত্রিকোণমিতি পড়ো, তাহলে সেক্ষেত্রে ভালো করতে পারবে। আর পরিসংখ্যান তো 2টা সলভ করছোই। ঠিক আছে, দেখো আসলে প্রিপারেশন খুবই সহজ। আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে তোমাদের এসকিউ থেকে কিন্তু মাত্র এসকিউ থেকে 30 মার্ক পায় পরীক্ষাতে, শুধু এসকিউ মানে শর্ট কোশ্চেন। সিকিউ 5টাতে 5টা শর্ট কোশ্চেন আছে, 5 দুগুণে 10, এবং তোমাদের 15টার মধ্যে থেকে 10টা প্রশ্ন সলভ করতে হয়। ঠিক আছে, এসকিউ, সেখান থেকে আমরা 10 দুগুণে 20 পাচ্ছি, 30 মার্কের এসকিউ আছে শুধু। তো যেখানে এত মার্কের শর্ট কোশ্চেন আছে, সেখানে তো পরীক্ষাতে খারাপ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, প্রশ্ন যেমনই হোক অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা ভালোভাবে প্রিপারেশান নিবে। আর এতক্ষণ যে আমার সাথে ছিলে, এটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।